আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেছে। তো সবাই আশা রাখি ভালো করেছো। তো তোমাদের হচ্ছে সোমবারে তোমাদের আর মাত্র 2 দিন আছে বাকি। 2 দিন পরেই তোমাদের হচ্ছে ম্যাথ পরীক্ষা। আর এটা নিয়ে সবাই আসলে টেনশানেই আছো তোমরা জানি। তো ভালোভাবে প্রিপারেশন নিলে গুছিয়ে টেনশনের কোনো কিছু নেই, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এমসিকিউ এর প্রতি একটু বেশি নজর দিবে। কারণ হচ্ছে তোমরা তো 10 মার্ক হাতে নিয়ে ঢুকবে সৃজনশীলের জন্য, তাই না? আর সেটা হচ্ছে তোমাদের যে 17 নম্বর চ্যাপ্টার পরিসংখ্যান রয়েছে সেটা। এবং এছাড়াও তোমাদের আরও সহজ সহজ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যেমন তোমাদের রয়েছে 10ম চ্যাপ্টার একেবারেই সহজ। তারপর রয়েছে 16কেও তোমরা অনেকে ধরো নাই বা অনেকে ভয় পাও, কিন্তু 16 কিন্তু সহজ চ্যাপ্টার, ঠিক আছে? এরকম আরও কয়েকটি চ্যাপ্টার রয়েছে, যেমন 11 সহজ, তারপর হচ্ছে 3-4 তো সহজ, হ্যাঁ 2ও সহজ। তো তোমরা পারবে ইনশাল্লাহ। তো আমি আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এবং যে এমসিকিউগুলো একটু জটিল সেগুলো সমাধান করব। এরকম কয়েকটি ক্লাস পাবে তোমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, এবং সৃজনশীলও পাবে ইনশাল্লাহ। তো তাছাড়াও তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলছি, তোমাদের যদি কোনো এমসিকিউ প্রবলেম থাকে বা কোনো ম্যাথে প্রবলেম থাকে, তাহলে তোমরা আমাকে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদেরকে ওইটা সলভ করে দেবো, হ্যাঁ? তো দেখো আমরা এখন এমসিকিউগুলো সলভ করব। এখানে 1 নং বলা আছে 2x-1 ইকুয়াল 1 - 2x/x এর সমাধান সেট কোনটি? তো এই সমাধান সেট অনেকেই বের করতে পারো না তোমরা। তো সেই জন্য আমি এটা নিলাম। দেখো এটাকে আমরা প্রথমত আর গুণন করে দিব, ঠিক আছে? দেখো আর গুণন করলে x এর সাথে যদি আমরা 2x কে গুণ করি হবে 2x²। দেখো 2x² এবং x এর সাথে যদি আমরা 1 কে গুণ করি -x হবে, x একে x। তারপর আমরা ইকুয়াল দিব। দেখো আর গুণন করছি এভাবে এভাবে, হ্যাঁ? এখন 1 - 2x এখানে লব, তাহলে 2x - 1 এর নিচে আছে হর 1। এই 1 এর সাথে যদি আমরা 1 - 2x কে গুণ করি তাহলে 1 - 2x হবে, হ্যাঁ? 1 - 2x, ঠিক আছে? তারপর দেখো আমরা এখন এখান থেকেই সমাধান সেট বের করে ফেলবো। দেখো 2x² - x, এই 2x কে এই পাশে আনলে +2x হয়ে যাবে, এবং এই 1 কে এই পাশে আনলে -1 হয়ে যাবে, ও পাশে কিছুই থাকবে না, 0 থাকবে। বা দেখো 2x², এখানে দেখো 2x থেকে মাইনাসের 1 চলে গেলে প্লাসের একটা x থাকবে, -1 = 0। এখন এটাকে মিডল টার্ম করে ফেলো। দেখো 2x², আমরা যদি এখানে প্লাসের প্রথমে যে চিহ্ন থাকে সেটাই থাকে, শেষে যে চিহ্ন ওটাই থাকে, এটাই মিডল টার্মের নিয়ম। এখন এখানে একটা x আছে এবং আমরা ফার্স্ট পদ লাস্ট পদকে গুণ করব। 2 একে 2, ঠিক আছে? এখন 2 কেমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝের ফল 1 ঠিক থাকে, মাঝে একটা x আছে তাই 1। তাও 2 একে 2, তো 2 একে 2 করলে আবার 2 থেকে 1 গেলে কিন্তু 1 থাকে, তাহলে এটাই মিলে যাচ্ছে। তাহলে আমরা বড়টা আগে নিব, 2x দিব, পরে দুইটা চিহ্ন গুণ করে নিব, প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2 যেহেতু, তাহলে পরে ছোটোটা কি 1, এই যে 2 × 1 সমান কি 2। তো বড়টা নিলাম 2x -1 আছে মানে x, পরে হচ্ছে -1 = 0। এখন দেখো এই যে দুইটা x থেকে যদি আমরা মাইনাসের একটা x বাদ দিই তাহলে আমাদের একটা প্লাসের x থাকে, হ্যাঁ? আর এই দেখো শেষেরটা যা আছে তাই আছে, প্রথমেরটাও যা আছে তাই আছে। এখান থেকে আমরা এখন জোড়া জোড়া কমন নেব। দেখো এখানে x আছে, এখানে x, এখানে 2, এখানে 2, x এখানে দুইটা, এখানে একটা, আমরা ছোটোটা কমন নেব, তাহলে 2 নিব এবং x নেব। তাহলে এখানে থাকবে x + 1, আর এখানে কোনো কিছু কমন যায় না, তাই 1 কে কমন নিতে হবে, কারণ এখানে 1 আছে, এটার সাথে 1 আছে, হ্যাঁ? তাহলে হবে x, পরে মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ এই দুইটা ব্র্যাকেটকে মিলাইতে হবে, = 0। এখন দেখো বা আমরা x + 1 নিব এবং ব্র্যাকেট ছাড়া হচ্ছে 2x - 1 এটা নিব, ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? এখন হয় দিয়ে আমরা x + 1 = 0 দেব। দেখো হয় x + 1 = 0 অথবা 2x - 1 = 0, বা x হচ্ছে -1, আর এখানে হচ্ছে দেখো 2x এই -1 ওপাশে গেলে +1 হয়ে যাবে, বা x কে আমরা রেখে দিলাম, যেহেতু x এর মান বের করতেছি, সমাধান বের করতে বলছে, তাহলে সমাধান বের করতে বললেই চলক যা থাকে সেটার মান বের করতে হয়। 1 ওপাশে আছে, ও উপরে থাকবে, আর 2 এর পাশে গুণাকার আছে, নিচে চলে যাবে, হ্যাঁ? তাহলে আমাদের উত্তর কি, x এর মান হচ্ছে -1 এবং 1/2। দেখো এখানে -1 আর 1/2 আছে, গ নাম্বার কারেক্ট, ঠিক আছে? তাহলে আমরা 1 নং সমাধান করে ফেলেছি। তারপর দেখো আমরা 2 নং সমাধান করব। 2 নংয়ে একটা চিত্র দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে, এবং এখানে বলা আছে চিত্রে কিউ আর ইকুয়াল ডিই হলে, এটা কি এটা ইকুয়াল না, সরি, কিউ আর সমান্তরাল ডিই হলে, অর্থাৎ দেখো কিউ আর এবং ডিই সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে দুইটা রেখা এমনভাবে যাওয়া শুরু করবে, কোনোদিন তারা একত্রে একটা আরেকটাকে ছেদ করবে না, মানে সমান দূরত্ব দিয়ে যেতে থাকবে, ঠিক আছে? এখন এখানে 1 নং কি বলা আছে দেখো, 1 নং বলছে যে পি কিউ বাই পিডি। দেখো এটা এমনিতেই আমরা বুঝতে পারতেছি যে পি কিউ যে রেখাটা আছে, মানে বাহুটা আছে ত্রিভুজের, এটার মধ্যবিন্দু ডি এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে ই, ঠিক আছে? তাহলে দেখো এটা দিয়ে এখন আমরা কি বুঝতে পারি, দেখো এই যে পি কিউ বাহু, পি কিউ বাহুকে যদি আমরা পিডি, পিডি কি, পি থেকে ডি পর্যন্ত, এটা দিয়ে যদি ভাগ করি কি হবে? তোমরা মনে মনে ধরো পি কিউ এর মান হচ্ছে 4। আচ্ছা আমি এখানে ধরলাম মনে মনে পি কিউ এর মান 4, তাহলে পিডির মান কত হবে? পিডি যেহেতু পি কিউ এর অর্ধেক, তাহলে 2 হবে, তাহলে 2 দুগুণ কত 4, তাহলে 4 2 হচ্ছে, হ্যাঁ? ইকুয়াল দেখো পি আর বাই পি,
পি আর এর মানও কত? পি আর এর মানও হচ্ছে 4। তো এখন যদি পি এর মান কি তাহলে? পি যেহেতু অর্ধেক, ই হচ্ছে মধ্যবিন্দু পি আর এর, তাহলে পি এর মান হচ্ছে 2। ঠিক আছে, তো 2 দিয়ে আবার ভাগ করলে 2 হবে, অর্থাৎ 2 = 2। তাহলে 1 নাম্বার কারেক্ট। 2 নাম্বার দেখো, পি কিউ বাই কিউডি। এই যে পি কিউ এর মান আমরা ধরে নিলাম 4 বাই হচ্ছে কিউডি, এই যে কিউডি। তো এই ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে পিডি সমান কিউডি, তাই না? তাহলে এই কিউডির মান কত? 2। তাহলে 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আবার 2 পাওয়া যাবে। ঠিক আছে, ইকুয়াল এখন পি আর এর মান কত দেখো? পি আর এর মান হচ্ছে 4। ঠিক আছে, তো পি আর এর মান 4 হলে এখানে দেখো আরই মানে এখান থেকে এই পর্যন্ত, তো এইটুকু তো 2, যেহেতু পি 2 ছিল কারণ এটা মধ্যবিন্দু, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানেও 2, অর্থাৎ এটাও রাইট। দেখো এখন হচ্ছে 3 নাম্বার পি কিউ। ওই যে পি কিউকে যদি আমরা 4 ধরি, কিউ আর 4, তাহলে 1 থাকবে, ইকুয়াল মানে কি এখানে আমরা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম এটাকে। তারপর দেখো পি আর, উপরে এখানে পি আর হচ্ছে যে 4, পি থেকে আর পর্যন্ত 4 মান ধরে নিলাম। এখন ডি এর মান কত? দেখো ডি এর মান তো এটার অর্ধেক হবে, অর্থাৎ 2 হবে। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করে 2 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে না, নট ইকুয়াল হয়ে যাচ্ছে। এটা কি নট ইকুয়াল, তাহলে এটা যাবে না। কারেক্ট হচ্ছে 1 2। ঠিক আছে, এটা বহুপদী সমাপ্তি সূচক, এটা 1 এবং 2 নং কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু জিনিস বোঝার বাকি আছে। দেখো যখন একটা সমবাহু ত্রিভুজের দুইটা, এই যে একটা ত্রিভুজের যখন দুইটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করা হয় এবং মধ্যবিন্দুর যোগফল নির্ণয় করা হয়, মানে তখন কিন্তু আরেকটা তৃতীয় বাহু থাকে, সেই তৃতীয় বাহুটার অর্ধেক হয়ে যায় এটা, অর্থাৎ কিউ আর এর অর্ধেক হলো ডি। এটা মনে রাখবা, হ্যাঁ, যেহেতু সমবাহু ত্রিভুজ ধরছিলাম, এটা 4 হলে ডি এর মান 2 হবে। ঠিক আছে, তো এখানে 1 2 কারেক্ট। তারপর দেখো 3 নম্বর, মনোযোগ দাও। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে। দেখো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, ধরো আমি একটা বর্গ নিলাম এখানে, হ্যাঁ, তো এই বর্গটার ধরো সব দিকে কি আছে? 3 আছে, 3 আছে। বর্গের 4 বাহু সমান তোমরা জানো 3 আছে। এখন একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আগে যেরকম ছিল 3 গুণ বৃদ্ধির আগে তার ক্ষেত্রফল বের করো। আর তোমরা জানো বর্গের ক্ষেত্রফল সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বাই স্কোয়ার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য মানে 3 স্কোয়ার, তাই না? তো সমান কত হবে? 9। এখন যদি এই যে বৃদ্ধি করার আগে, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার আগে ক্ষেত্রফল হলো 9, ঠিক আছে। এখন বাহুর দৈর্ঘ্যটা তুমি বৃদ্ধি করে দাও। বাহু কত আছে? 3। কয় গুণ বৃদ্ধি করতে বলছে? দেখো বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, তো বাহুর দৈর্ঘ্য আছে 3, 3কে যদি আমরা 3 গুণ করি কত হবে? 3কে 3 গুণ করলে 3 3 9 হবে, তাই না? এখন বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখন কত হবে? দেখো এখন আমি নতুন করে আরেকটা বর্গ নিলাম, এটাতে বাহুর দৈর্ঘ্য 9 করে, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পাইছে। এখন 9 যখন হয়েছে তখন এটার ক্ষেত্রফল কি হবে? ওই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 স্কোয়ার সমান সমান 9 9 81। ঠিক আছে, তাহলে কত গুণ বৃদ্ধি পাইলো? আগে ছিল 9, এখন হচ্ছে 81, তাহলে 9 9 81। ঠিক আছে, 81কে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই, 9 9 81, তাহলে কয় গুণ বৃদ্ধি পাইছে? 9 গুণ। তাহলে কারেক্ট হলো বর্গ। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপর আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। দেখো 4 নংয়ে কি বলা আছে? 4 নংয়ে হচ্ছে -2 -3 বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত? এখানে কোন সমীকরণের উপরে -2 -3 অবস্থিত? অর্থাৎ এটাকে তোমরা x এর মান ধরবা, এটাকে তোমরা y এর মান ধরবা। ঠিক আছে, দেখো এটাকে তোমরা x এর মান ধরবা, এটাকে তোমরা y এর মান ধরবা। তাহলে কি হবে? দেখো 1 হয় কিনা ধরে, যদি হয়, আর এখানে যদি x এর মানটা এই -2 ধরো, y এর মান যদি -3 ধরো, যদি 7 হয় তাহলে এটাও কারেক্ট হবে। এখানে যদি x এর মান -2 ধরো, y এর মান -3 ধরো, যদি 5 হয় এটাও কারেক্ট হবে। দেখি আমরা আগে 1 নং টেস্ট করে দেখি কি হয়। হ্যাঁ, দেখো x এর মান আমরা কি বসাবো? দেখো x এর মান -2 বসালাম, -2, তারপর কি আছে? দেখো মাইনাস, আমরা মাইনাস দিলাম। y এর মান দেখো -3, তাহলে এটা ব্র্যাকেটে লিখতে হবে, কারণ দুইটা চিহ্ন তো একসাথে করা যাবে না। তারপর ইকুয়াল কত আছে? 1। দেখি এটার মান 1 হয় কিনা। দেখো -2 মাইনাসে মাইনাসে +3 কত হবে? আচ্ছা এটা নিচে লিখি, হ্যাঁ, দেখো 3 থেকে 2 গেলে +1, তাহলে এটা কিন্তু মিলে গেছে। তাহলে অনুগুলো অবশ্যই মিলবে না, তোমরা দেখে নিও। x এবং y এর মানটা এখান থেকে এটাকে x এর মান ধরবে, এটাকে y এর মান ধরে দেখে নিবা যে মিলবে না, তাহলে উত্তর হবে 4 এর ক কারেক্ট। তারপর দেখো 5 নং, x অনুপাত y = 2:3 এবং 2:x = 1:2 হলে y সমান কত? এটা আসলে বুঝলে খুবই ইজি। আমরা এই যে দেখো আমাদের y এর মান বের করতে বলছে, তো y কোন জায়গায় আছে? এখানে না এখানে? এখানে আছে, তো এটাকে আমরা ভাগ আকারে লিখে ফেলি। হ্যাঁ, দেখো এখানে আমরা ভাগ আকারে লিখে ফেলবো। এটা হলো পূর্বপদ, এটা উত্তরপদ। তোমরা অনুপাতের অঙ্ক করেছো, আগেরটাকে বলা হয় পূর্বপদ, পরেরটা উত্তরপদ। পূর্বপদ সবসময় উপরে থাকে, তাহলে x উপরে y নিচে ইকুয়াল, তারপর দেখো এখানে 2 উপরে থাকবে, 2 উপরে, এখানে 3 নিচে, তাই না? এখন তুমি শুধুমাত্র x এর মানটা বসায় দাও। x এর মান কোথা থেকে পাবা? এই যে এখান থেকে পাবা। অথবা এখানেও দেখো x এর মান আছে 2, x এর মান কত আছে? x এর মান 2 আছে, দেখো। তো আমরা x এর মানটা এখানে 2 বসাই দেব, নিচে y দেব ইকুয়াল। এখন এই যে x এর মান এখানে 2, মানে x দেখো উত্তরপদ, এখানে উত্তরপদ 2, তো এখানে 2 কি পূর্বপদ, এখানে পূর্বপদ 1, তাহলে 2 এর মান কত? 1। তাহলে এই যে 2 এর মানটা এখানে 1 বসায় দাও, আর নিচে 3 বসায় দাও। হ্যাঁ, এখন আর গুণন করে ফেলো y একে, y ইকুয়াল 3 × 6, তাহলে y এর মান হলো 6, অর্থাৎ ছোট ক অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, তারপর দেখো 6 নং প্রশ্নটি কি বলা আছে?
6 নং বলা আছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি? দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হবে নাকি ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে? আরও দুইটা ছিল, আমি লিখি নাই। হ্যাঁ, এখানে অ্যান্সারটা আছে এই দুইটার ভিতরে। দেখো, আমরা আগে দুইটি বৃত্ত আঁকবো যেটা পরস্পরকে অন্তঃস্পর্শ করে। আরেকটা এমসিকিউ তোমাদের থাকতে পারে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দেখো, আমি এখানে দুইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে আমরা অন্তঃস্পর্শটা দেখাই। এই যে দেখো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। হ্যাঁ, এই যে, তো এটার মান আমরা ধরে নিলাম কত? এটার মান আমরা ধরে নিলাম 6। এমনিতে ধরে নাও, তুমি ধরে নাও এটার মান হচ্ছে 6। এখান থেকে এই পর্যন্ত হলো 6 ব্যাসার্ধ। হ্যাঁ, এখন এখানে একটা অন্তঃস্পর্শ আঁকো। অন্তঃস্পর্শ মানে ভিতরে স্পর্শ করে আরেকটা বৃত্ত আঁকবে তুমি। হ্যাঁ, এই যে দেখো, আমি আরেকটা অন্তঃস্পর্শ করলাম। এখন কি হবে দেখো, এই যে অন্তঃস্পর্শ দেখলাম, এটারও তো একটা কেন্দ্র আছে, তাই না? এই যে এটা কেন্দ্র, ধরো এটা। এখন বলছে যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটা? এই যে কেন্দ্র আর এই কেন্দ্রদের দূরত্ব কোনটা হবে বলো তো? এই কেন্দ্রদের দূরত্ব হবে দুইটার ব্যাসার্ধের বিয়োগফল, অর্থাৎ ব্যাসার্ধদের অন্তর। বিয়োগফল মানেই অন্তর, অর্থাৎ এই 6 থেকে এটাকে আমরা 3 ধরলে 6 থেকে 3 গেলে 3 থাকবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধদের অন্তর। এটার উত্তর হচ্ছে এটা। অর্থাৎ আমরা যদি এই যে বড় বৃত্তের যে ব্যাসার্ধটা আছে এটাকে যদি আমরা R1 ধরি, R1, আর ছোট বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটাকে যদি R2 ধরি, তাহলে R2 মাইনাস হবে। ঠিক আছে, R2 কি হবে? R2 মাইনাস হবে। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আর যদি এখানে তোমাদের হচ্ছে বলে বহিঃস্পর্শ করলে, দেখো ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ব্যাসার্ধ, এটা 6 সেন্টিমিটার ধরলাম। এখন আরেকটা বৃত্ত আঁকলাম যেটা বহিঃস্পর্শ করলো, মানে এই বৃত্তটাকে বাইরে দিয়ে স্পর্শ করলো, তখন এইটার দূরত্ব কত হবে? এই দুইটা দূরত্ব কত হবে? এই দুইটা যে ব্যাসার্ধ আছে দুইটা দূরত্ব কত হবে? দুইটা দূরত্ব দেখো, এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে এই পর্যন্ত যতটুকু, তার মানে দুইটার রেডিয়াস, অর্থাৎ দুইটার যে তোমার ব্যাসার্ধ আছে ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি বলে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে দুইটার যোগফল, অর্থাৎ R1 প্লাস R2। আর যদি বলে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে হবে R1 মাইনাস R2। অর্থাৎ এই বড়টা থেকে ছোট যে তুমি অন্তঃস্পর্শ আর একটা বৃত্ত আঁকছো, সেটার কি হবে? সেটার ব্যাসার্ধ বিয়োগফল হবে। ঠিক আছে, অর্থাৎ বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বাদ দিলে যা হবে সেটা, অর্থাৎ ব্যাসার্ধের অন্তর হবে, সমানই হবে। দেখো, আমি যদি এটা একে আরেকটু বড় করে এখান দিয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে এই যে ছোট যেটা অন্তঃস্পর্শ করেছে, এটা কিন্তু এই বড় যে রেডিয়াসটা আছে, ব্যাসার্ধটা আছে বড় বৃত্তটার, এটার কিন্তু এই ছোট বৃত্তটার যে কেন্দ্র আছে একেবারে কিন্তু এই রেডিয়াসের, মানে এই বড় বৃত্তের যে ব্যাসার্ধটা আছে এটার মাঝামাঝি জায়গায় পড়তো। তাহলে কি হতো? তাহলে ব্যাসার্ধদের অন্তর হতো না? মানে এটার যে ব্যাসার্ধ, এইটা 6 হলে এটার যদি 3 হয়, তাহলে কেন্দ্রদের দূরত্ব কতটুকু হবে? এটা এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? এখান থেকে এই পর্যন্ত তো 6, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 3 হবে না? তোমরা বুঝছো কিনা জানি না, না জানলে আবার কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আবার একটু দেখাই। এখানে ধরো এখান থেকে এই পর্যন্ত আছে 8 সেন্টিমিটার। এখন আমি এখানে একটা মনে করো একটা অন্তঃস্পর্শ বৃত্ত আঁকলাম। এখন এটার কেন্দ্র হচ্ছে এইটা, কিন্তু এই বৃত্তের কেন্দ্র এটা, আর এই বড় বৃত্তের কেন্দ্র এটা। এখন এই দুইটা কেন্দ্রের দূরত্ব কত বলো তো? এই দুইটা কেন্দ্রের দূরত্ব হবে এই যে এই সম্পূর্ণটুকু আছে না, মানে বড়টার যে ব্যাসার্ধ, এখান থেকে আমরা ছোটটার যে ব্যাসার্ধ এটা বাদ দিব। বাদ দিলে যেটা হবে এটাই হবে দুইটার কি কেন্দ্রদের দূরত্ব। দেখো তুমি বাদ দিয়ে এটাই হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে ব্যাসার্ধদের অন্তর এটা। ঠিক আছে, এই সম্পূর্ণ থেকে তোমরা যদি এটার এইটুকু বাদ দাও, তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে ততটুকু পাওয়া যাবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো 7 নং আছে ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু P ও Q হলে ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ APQ এর মান কোনটি? বলছে ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু P ও Q হলে, আগে আমরা ত্রিভুজটা এঁকে নিই। দেখো, আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। দেখো, সমবাহু ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম ABC। এখন বলছে AB ও AC বাহুর মধ্যবিন্দু, এই যে AB এবং AC বাহুর মধ্যবিন্দু আগে চিহ্নিত করো। একটা হলো P, AB এর হলো P আর AC এর হলো Q। ঠিক আছে, এত হলে এখন ত্রিভুজ, এই দেখো এখানে আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ APQ। এটাই বলছে যে ত্রিভুজ ABC মানে এই সম্পূর্ণ ত্রিভুজ এবং ত্রিভুজ APQ এর মান কোনটি? ঠিক আছে, এখন তুমি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে তুমি একটা মান ধরে নাও। ধরো A থেকে B পর্যন্ত মান হচ্ছে 4, A থেকে B পর্যন্ত মান কত? 4। তাহলে AC এর মানও 4, BC এর মানও 4।
এটাও 4, এটাও 4, এটাও 4, তাই না? এবং তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর দূরত্ব তার তৃতীয় বাহুর অর্ধেক। দেখো এই যে দুই বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি কিউ, এটার দূরত্বটা হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, এটা হবে তার তৃতীয় বাহু বি সি এর অর্ধেক, মানে এই যে এইটুকুর সমান হবে। ঠিক আছে, ভালোভাবে বোঝো, এইটুকুর সমান হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন আগে কি করব, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা বের করব। ত্রিভুজ এ বি সি, এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল হচ্ছে তোমরা জানো যে √3/4 স্কোয়ার, √3/4 স্কোয়ার, এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হবে দেখো, এই যে √3/4 আর এর মান কত, এ মানে একটা বাহুর মান হচ্ছে 4, অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে কি হবে দেখো, এই যে √3/4 আর এখানে হবে 4 4 16। এখন আমরা যদি এই 16কে কাটি, হ্যাঁ দেখো এই 16কে যদি 4 দিয়ে কাটি 4 হবে, অর্থাৎ 4√3 হচ্ছে এখানে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি 4√3। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 4√3, এই যে ইকুয়াল 4√3। এখন আমরা এই ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ দেখো এ পি কিউ এর ক্ষেত্রফল, এপি কিউ এর ক্ষেত্রফল কি হবে, √3/4 স্কোয়ার, অর্থাৎ দেখো আমরা √3/4 এর মান কত, এই যে এপি কিউ এর ভিতরে কিন্তু যদি আমরা এবির মান 4 ধরি তাহলে এবির মান কত 2, আর এখানে এসির মান যদি 4 ধরি তাহলে এ কিউ এর মান কত 2। আবার এখানে বলছিলাম যে তৃতীয় বাহুর অর্ধেক হবে এই দুইটা বাহুর মধ্যবিন্দুর দূরত্ব, তাহলে এটাও 2, তাহলে এর মান কত 2 স্কোয়ার। তাহলে ইকুয়াল হবে দেখো √3/4 2 স্কোয়ার, এখানে 4 হবে, 4 4 কাটা হবে, তাহলে থাকবে কত শুধু √3। এখন তাহলে এপি কিউ এর ক্ষেত্রফল কত পেলাম, শুধু √3 পেলাম। ঠিক আছে, এখন দুইটার অনুপাত করে ফেলো। অনুপাত মানে কি, অনুপাত মানে ভাগ। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি আগে আছে, এটা উপরে দাও, 4√3 উপরে দাও, আর ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল হচ্ছে √3, এটা নিচে দাও। তাহলে কাটাকাটি করলে নিচে 1 থাকে, তাহলে কি হলো 4:1, 4 উপরে 1 নিচে, তাহলে 4 আগে থাকবে, অর্থাৎ 4:1। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে 4:1 ঘ। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বোঝো আবার আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এখন দেখো আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো 8 নম্বরে বলা আছে 0.83 পৌনপুণিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোন ভগ্নাংশটি পাওয়া যাবে। দেখো তোমরা হয়তো ভগ্নাংশ তোমরা পৌনপুণিকের অঙ্ক করছো কিনা জানি না, এটা হচ্ছে অধ্যায় 1-এ রয়েছে। তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। দেখো পৌনপুণিকের সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করবা, এবং এটা যোগ বিয়োগও এইভাবে করা হয়। দেখো আমরা কি করব, এই পৌনপুণিকের জন্য আমরা নিচে একটা কি নিব, 9 নিব। হ্যাঁ, তারপরে দেখব দশমিকের পরে পৌনপুণিকের আগে কয়টা ঘর অনাবৃত আছে। এই যে যেই সংখ্যার উপরে পৌনপুণিক আছে এটাকে বলবো আমরা আবৃত সংখ্যা, আর যেটার উপর পৌনপুণিক নাই সেটাকে বলবো আমরা অনাবৃত সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে যদি দুইটা সংখ্যার উপর পৌনপুণিক দুইটা থাকতো, আমরা কিন্তু দুইটা 9 নিতাম। ঠিক আছে, তারপর দশমিকের পরে পৌনপুণিকের বামে যে কয়টা ঘর ফাঁকা থাকবে অনাবৃত থাকবে ততগুলো আমরা শূন্য নিব। ঠিক আছে, তারপর দেখো উপরে আমরা দশমিক এবং পৌনপুণিক ছাড়া যা আছে সব লিখবো। তাহলে শূন্যের তো দাম নাই বামে, এটা লেখার দরকার নেই। হ্যাঁ, থাকলে অন্য কোনো সংখ্যা থাকলে আমরা লিখতাম, এখানে 83 আছে, আমরা 83 লিখবো। তারপর এখান থেকে আমরা মাইনাস করব, পৌনপুণিক ছাড়া বামে যা আছে সবগুলোকে মাইনাস করে দেবো, অর্থাৎ 8 মাইনাস করে দেবো। তাহলে কি থাকলো দেখো, 83 থেকে 8 বাদ দিলে কত থাকবে, 5 6 7 8 75, 75, আর নিচে হচ্ছে 90। এখন কাটাকাটি করো, 6 15 কত 90, 5 15 কত 75, 5 10 50, 5 5 25, হ্যাঁ 5 15 75। তাহলে কি হলো 5/6, এটা কোথায় আছে, ক নঙে আছে, তাহলে উত্তর হবে 5/6। আশা করি তোমরা পৌনপুণিক এর কিছুটা হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা আমাকে কোনো ম্যাথ দিয়ে অথবা নাম্বার দিয়ে তোমাদের বইয়ের কোনটা তোমরা বোঝো না সেটা আমাকে উল্লেখ করে তোমরা কমেন্ট করলে আমি তোমাদেরকে অবশ্যই সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, তারপর দেখো 9 নং কি বলা আছে, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। দেখো একটি দ্রব্য তোমরা 20% ক্ষতিতে বিক্রয় করছো, তাহলে প্রথমেই যদি ক্ষতিতে বা লাভে থাকে আমরা 20%কে ভেঙে নিব, এইভাবে পার্সেন্টটা ওঠানোর জন্য নিচে একটা 100 দিব, আর উপরে যা আছে পার্সেন্ট সেটাই লিখবো। হ্যাঁ, এখন এই নিচেরটাকে 100কে সবসময় আমরা ক্রয় মূল্য ধরবো। দেখো সুন্দর করে বুঝো, নিচেরটাকে সবসময় আমরা ক্রয় মূল্য ধরবো, আর উপরেরটা যোগ অথবা বিয়োগ করে বিক্রয় মূল্য বের করবো। কার সাথে যোগ বিয়োগ করবো, এই ক্রয় মূল্যের সাথে। যদি দেখো লাভে বিক্রয় হয়েছে তাহলে ক্রয় মূল্যের সাথে তুমি যোগ করবা, যদি দেখো ক্ষতিতে হয়েছে তাহলে ক্রয় মূল্য থেকে বিয়োগ করবা। যেহেতু 20% ক্ষতিতে হয়েছে, তুমি জিনিসটা কিনছিলে 100 টাকা দিয়ে, এখন 20% ক্ষতিতে বিক্রয় করছো, তো 100 টাকার 20% মানে কি 20 টাকা, তাহলে 20% ক্ষতিতে হলে তুমি কয় টাকায় বিক্রি করছো, 80 টাকা। অর্থাৎ 100 থেকে এই উপরেরটা মাইনাস করবা, সমান সমান হবে 80 টাকা। এটা হলো তোমার বিক্রয় মূল্য। এটা কি, এটা হলো তোমার বিক্রয় মূল্য। ঠিক আছে, আর যদি তোমার এখানে হয়তো লাভে বিক্রয় তাহলে হয়তো 100 + 20 120 টাকা। এখন বলছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, তো বিক্রয় মূল্য আগে থাকবে, তো বিক্রয় মূল্য কত 80, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যেহেতু পরে, ক্রয় মূল্য হচ্ছে 100।
এখন এটাকে কাটাকাটি করার জন্য আমরা উপরে নিচে লিখব পূর্বপদ উত্তরপদ। এখন দেখো এই 0 0 কাইটা দিলে এখানে 4 2 8, এখানে 5 2 10, অর্থাৎ 4/5। এটাকে আমরা অনুপাতে লিখলে পাবো 4:5। তাহলে উত্তর হবে 4:5। ঠিক আছে, তাহলে খ নং উত্তর কারেক্ট। তারপরে দেখো 10 নং প্রশ্নটির উত্তর দেখো। এখানে একটা সামান্তরিক দেওয়া আছে। এটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে একটা জটিল অঙ্ক ধরতে গেলে যদি তোমরা না জানো সেটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে একটা সামান্তরিক, এখন এটা বোঝানোর জন্য তোমাকে আগে আমি একটু বোঝাতে চাই যে এই যে একটা সামান্তরিক, হ্যাঁ, এই যে ধরো আমরা একটা সামান্তরিক আঁকলাম, এই যে একটা সামান্তরিক। এখন তুমি যেখানে একটা ত্রিভুজ আঁকো না কেন, মানে একটানে, হ্যাঁ, এই কোণা নিয়ে একটা ত্রিভুজ আঁকো না কেন, এইখানে যে এই যে ত্রিভুজটা হয়েছে না, এই ত্রিভুজটার নাম দিলাম ধরো BAC। এই ত্রিভুজটা হয়েছে না, এই ত্রিভুজটা BAC ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এবং এই যে একটা ত্রিভুজ, দুই পাশে দুই ত্রিভুজের সমান হবে, সবসময় সমান হবে। বুঝতে পারছো? তো আমি সেম এটার মতোই করে ফেললাম। এই যে দেখো কীভাবে এটা সমান হবে এই দুইটা, সেটা দেখার জন্য তোমাকে কী করতে হবে দেখো, এই যে টানটা আছে না, এই টানটা সোজা একটা টান দিবা, অথবা এই টানটার সমান এদিক দিয়ে একটা টান দাও। দেখো একটু বোঝো, এটা কিন্তু এইভাবে আছে, হ্যাঁ। এখন এইটা যখন আমি টানটা দিলাম, এখন কিন্তু এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, AEB, আর এখানে এই পর্যন্ত দেখো একটা এটুকু একটা চতুর্ভুজ হয়ে গেল। তো এই চতুর্ভুজের এই কোণা থেকে এই পর্যন্ত দিলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হয়ে গেল, তাই না? আবার দেখো এখানেও একটা চতুর্ভুজ হয়ে গেছে, সুন্দর একটা চতুর্ভুজ হয়ে গেছে। এই চতুর্ভুজের দেখো এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত টান দিলে, একটা বাহু নিলে, দেখো এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়ে গেল। এবং আমরা জানি যে কোনো চতুর্ভুজের এক কর্ণ থেকে আরেক কর্ণে টান দিলে দুই পাশে যে ত্রিভুজটা হয় সেটা কি হয়, সেটা অবশ্যই সমান সমান হয়। এই যে দেখো এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত টান দিলে এই ত্রিভুজ সমান, তাহলে অবশ্যই এইটা আর এটা সমান, আর এদিকে এইটা আর এটা সমান। তাহলে ভিতরে কিন্তু এই যে বড় ত্রিভুজটা BAC, এটার ভিতরে কিন্তু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ, অর্থাৎ এই যে এটা ABC। তাহলে এই বাহিরের দুইটার সমান, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এইটা আর এইটার সমান হচ্ছে তোমার এই একটার ভিতরেই আছে। বুঝছো বিষয়টা? মানে BAC কে যে আমি বলছিলাম এই দুইটার সমান যোগ করলে এটা কিভাবে হয় দেখছো, মানে এইটুকু সমান হলো এইটুকু, এটার ভিতরে আবার এইটুকু সমান এইটুকু, তাহলে এই দুইটার সমান এইটুকু। যেহেতু এটার ক্ষেত্রফল কত দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে ত্রিভুজ ABC যেহেতু এই পুরো সামান্তরিকের অর্ধেক, এই যে এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো, হয়তো আশা করি বুঝতে পারছো যে বললাম যে এই যে ভিতরে ত্রিভুজটা আছে এটা দুই পাশের ত্রিভুজের সমান। তাহলে ত্রিভুজ দিয়ে এই দুইটা দিয়ে আর এই ত্রিভুজটা দুইটা কি সমান সমান হইলে দুইটা ত্রিভুজে একটা সামান্তরিক হইলো না? যদি আমরা এরকম একটা সামান্তরিক আঁকি, মাঝখানে টান দিই, দুইটা ত্রিভুজ হয়, তাই না? তো দুইটা ত্রিভুজে একটা সামান্তরিক হইলো। তাহলে এই ত্রিভুজটা যেহেতু এই দুইটা সমান, তাহলে পুরো সামান্তরিকের কি অর্ধেক, তাহলে এই ABC হলো পুরো সামান্তরিকের অর্ধেক। তাহলে ক্ষেত্রফল যেহেতু BCFE এর ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, তাহলে এই BAC ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে 60 বর্গ সেন্টিমিটার। এখন এইটুকু যদি 60 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ABP কত? ABP হচ্ছে ABC ত্রিভুজের অর্ধেক হলো ABP, তাহলে অবশ্যই ABPর ক্ষেত্রফল হবে 60 অর্ধেক 30 ডিগ্রি সেন্টিমিটার। দেখো সামান্তরিক ক্ষেত্র BCFE এর ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, এবং AC এর মধ্যবিন্দু, এই যে AC এর মধ্যবিন্দু P হলে, এই যে AC এর মধ্যবিন্দু P হলে ত্রিভুজ ABP এই পর্যন্ত এর ক্ষেত্রফল নিচের কোনটি? ওই যে বুঝাইলাম এই দুইটার সমান হলো এইটা, তাহলে এটার সমান এই দুইটা, তাহলে এই পুরো সামান্তরিকের অর্ধেক হলো এই ত্রিভুজটা। তাহলে পুরো সামান্তরিক 120 বর্গ সেন্টিমিটার হলে এটা 60 বর্গ সেন্টিমিটার। এখন এটাকে আবার যখন ABP দুইটা ভাগে ভাগ করা হলো একটা সাধারণ বাহু নিয়ে, তখন কি হয়ে গেল? তখন এটা হয়ে গেল 30 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হবে আমাদের খ। তো এই ছিল তোমাদের জন্য জটিল কিছু MCQ। আরও কিছু MCQ রয়েছে, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর এগুলো অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যারা তোমরা SSC ব্যাচ 2025 পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষা হচ্ছে সোমবারে, তোমরা অবশ্যই এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। আর এখানে কিন্তু আমি তোমাদেরকে শুধু MCQ যে শেখালাম তা না, এখানে কিন্তু তোমাকে ম্যাথ করতে গেলেও এখানে যে টেকনিকগুলো তোমাদেরকে দেওয়া হলো এগুলো কিন্তু লাগবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কোথাও না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, এবং নেক্সট ভিডিও তোমরা দেখবে আশা করি, কারণ তোমাদেরকে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলোই করাবো এবং সৃজনশীলও করাবো। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।